নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং গেম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমি গ্রুপ ডিতে বা আরআরবি লেভেল 1, যেটা এখন গ্রুপ ডি নয়, এখন গ্রুপ সি হয়ে গেছে, সেটাই কিভাবে সফল হয়েছিলাম, কিভাবে চাকরি পেয়েছিলাম বা কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম, এবং সাথে জানাবো যে আপনারা কিভাবে প্রিপারেশান নিলে গ্রুপ ডিতে চাকরি পেতে আপনাদের একটু সহজ হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আশা রাখি যারা গ্রুপ ডি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রেলওয়ের চাকরির জন্য পড়াশোনা করছেন তারা অবশ্যই এই ভিডিওটার দ্বারা হেল্প হবেন একটু হলেও। তো শুরু করছি আজকের ভিডিও। দেখতে থাকুন পুরো ভিডিও। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিটাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো গ্রুপ ডিতে যেহেতু আমি এনটিপিসির প্রিপারেশান নিচ্ছিলাম, তো আমার আলাদাভাবে গ্রুপ ডির জন্য খুব বেশি খাটতে হয়েছে, সেটা কিন্তু হয়নি। তো এনটিপিসির প্রিপারেশানের মধ্যেই কিন্তু গ্রুপ ডির প্রিপারেশান হয়ে গেছে। যেমন প্রথমে ধরে নিই ম্যাথ। আমি দিনে, যদি আগেই বলেছিলাম, অনেক ভিডিওতেই বলেছি, 10 ঘন্টা পড়াশোনা করলে আমি 5 থেকে 6 ঘন্টা, অর্থাৎ 50%-এর উপরে কিন্তু আমি ম্যাথ করতাম। মানে ম্যাথ করার কারণ আমার ব্যাকগ্রাউন্ড আর্টস ছিল। তো আহ, দু 2012 সালে মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু উচ্চ মাধ্যমিক, তারপরে 1 বছর গ্যাপ, তারপরে ডিপ্লোমা করা, তো অনেক বছর হয়ে গেছিলো। ম্যাথের থেকে কিন্তু সেরমভাবে কানেকশান ছিল না, যার জন্য আমার ম্যাথটার প্রতি বেশি সময় দিতে হচ্ছিলো। তাছাড়া সেলফ স্টাডি করতাম বাড়িতে বসে, দেখানোর মতো সেরকম কেউ ছিল না, আর ইউটিউবেও আমি দেখতাম না। আমি বইয়ের রেফারেন্স দেখে দেখে করতাম, যার ফলে আমার একটু ম্যাথটা করতে সময় লেগেছিল। তো যাই হোক, আমি ম্যাথটার প্রতি বেশি সময় দিতাম। আর গ্রুপ ডি বলতে গেলে কিন্তু রেলের যে কোনো পরীক্ষায় ম্যাথ করতে গেলে কিন্তু ম্যাথ একটুখানি, তোমার কিন্তু নর্মাল যে রাজ্য সরকারের পরীক্ষা সেই রকম ম্যাথ করলে হবে না, একটুখানি অ্যাডভান্স ম্যাথ করতে হবে। গ্রুপ ডিতে কিন্তু অল্প একটু অ্যাডভান্স, মানে একটু জটিল ম্যাথগুলো যেগুলো আছে সেইগুলো একটু ভালো করে দেখতে হবে। যার জন্য কিন্তু আমি আলাদাভাবে আহ, বই, কি বই পড়বেন বা কি করবেন, কোনটা থেকে জিকে করবেন, সব বই, জিকে বই সব ডিটেলসে কিন্তু একটা ভিডিও বানানো আছে, যেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে বইগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো ম্যাথ আমি প্রায় ম্যাক্সিমাম সময়টাই করতাম, দিনে যত সময় পড়তাম তার মধ্যে ম্যাথটা বেশি করতাম। আর ম্যাথ করলে কিন্তু অটোমেটিকই তোমার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে, আর ম্যাথ যত করবে স্পিডটাও বাড়বে, যাতে তোমার পরীক্ষার হলেও কিন্তু অনেকটা সুবিধা হবে। এবার ম্যাথ করারও অনেক ব্যাপার আছে। গ্রুপ ডিতে কিন্তু শুধু যেমন আমরা প্রিপারেশান নিলে আমরা চাই শুধু শর্টকাটে কী করে চাকরি পাবো, সেরকম কিন্তু হবে না। একটু ডিটেলসে ম্যাথ করতে হবে, অর্থাৎ পরিমিতি, ত্রিকোণমিতি বা জ্যামিতি কোনো কিছুই ছাড়া যাবে না, সেগুলোকে কিন্তু একটু বেশি করে করতে হবে। আমরা যেটা ভুল করি, প্রথমেই আমরা করি কি, যে পাটিগণিত করেই চলে যাই, সেইভাবে করলে কিন্তু ম্যাথ হবে না। তোমাদের পাটিগণিত তো করতেই হবে, বিশেষত কম্পাউন্ড ইন্টারেস্ট, এজ রিলেটেড, মিক্সচার, পার্সেন্টেজ, এই অঙ্কগুলো তো ভীষণই আসে পরীক্ষায়। তো এইগুলো বেশি করে তো করতেই হবে, একটু ডিপলি করতে হবে। সাথে কিন্তু যেগুলো বললাম, ত্রিকোণমিতি, পরিমিতি বা জ্যামিতি যেগুলো আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো যেহেতু আমি বললাম, আগেই বলেছি এনটিপিসির প্রিপারেশান নিতাম, তো যার জন্য আলাদাভাবে কিন্তু গ্রুপ ডি সেভাবে প্রিপারেশান নিতে হয়নি। তো ম্যাথটা হয়ে গেল, এরপরে আসলো জিআই। আমি কিন্তু আহ, তো তোমাদের রিকমেন্ড করব যে কোনো বই দেখে করো, যার জন্য আমার কিন্তু কিছু 2-3টে জিআই কিন্তু প্রবলেমে পড়ে গেছিলাম। আমি কিন্তু জিআই সেভাবে প্র্যাকটিস করতাম না, আমি শুধু যখন মক টেস্ট দিতাম সেই জিআই প্র্যাকটিস করতাম। কারণ আমি দিনে প্রায় শেষের দিকে 2 থেকে 3টে মক টেস্ট দিয়ে দিতাম, যার ফলে কিন্তু অনেকগুলো, মানে 25টা করে ধরলো, 75টা জিআই কিন্তু আমার প্র্যাকটিস হয়ে যেত। এবার যারা মক টেস্ট দিচ্ছ না, তাদের কিন্তু বেশি বেশি জিআইও প্র্যাকটিস করতে হবে, কারণ আমি মক টেস্ট দিতাম বলে জিআই প্র্যাকটিস হয়ে যেত, কিন্তু আপনারা যারা মক টেস্ট কম দিন, তাদের তো জিআই প্র্যাকটিস করতে গেলে তাহলে আলাদাভাবে নিশ্চয়ই বই কিনে প্র্যাকটিস করতে হবে। আর রেলের কিন্তু জিআই বলতে গেলে কিন্তু 25টা যে জিআই এর কথা বলা আছে, সেখানে কিন্তু 25টা জিআই এর, সরি 30টা জিআই এর কথা বলা আছে। সেই 30টা জিআই এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তো আমাদের কনক্লুশন যেগুলো থাকে সেগুলো থাকবে, অর্থাৎ বিবৃতি, কনক্লুশন, এইগুলো কিন্তু ভীষণ, মানে ভরে ভরে থাকবে, অর্থাৎ মিনিমাম তো 7 থেকে 8টা ধরে নিতে পারেন। তো এইগুলো করার কিন্তু একটু প্রসেস আছে। আপনি যেমন, অনেকেই বলে দেয় না, এগুলো কোনো প্রসেস নেই, যে
আহ, যেটা ওদের মর্জি হবে সেটাই নেবে অ্যান্সার, সেরকম নয়। এগুলো কিন্তু করার প্রসেস আছে যেগুলোতে, এগুলোতে কিন্তু পুরো ফুল মার্কস পাওয়া যায়। তো একটু ডিপলি এগুলো দেখে নেবেন বই থেকে, বা মক টেস্ট দিলে বারবার একটু আলাদা আলাদা রকম যেগুলো আছে সেগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু জিআইটাও হয়ে যাবেন। তো জিআই ম্যাথ চলে গেল। সবচেয়ে বেশি যেটা হলো, যেই তোমাদের যেই আদার পার্টটা অর্থাৎ সায়েন্স গ্রুপটা আর সাথে আহ, তোমার জিকে পার্টটা, এর মধ্যেই কিন্তু বেশি থাকে। যদি তোমাদের ফুল ফোকাস থাকে গ্রুপ ডি চাকরি করার, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আর জিকে যেমন তোমরা পড়ে আসছো নর্মাল দিনে দিনে 1 ঘন্টার মতো করে জিকে পড়ো, আহ, আর কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি পড়ো। আর সায়েন্স সায়েন্সে কী করে পড়েছিলাম আমি, যেহেতু ম্যাথ আর জিএ আমার ওই জায়গার থেকে হয়ে যাচ্ছিলো, তো সায়েন্সটা কিন্তু এনটিপিসি যেহেতু সায়েন্স কম ছিল, তো আমি সায়েন্সটা কিন্তু আলাদাভাবে পড়তাম। একটা আর.এস. আগরওয়ালের সায়েন্সের ডেসক্রিপ্ট বই ছিল, ইংলিশ ভার্সান, যেটা আমি পড়েছিলাম, যেটা অনেক লাস্টে পড়েছিলাম, অর্থাৎ পরীক্ষার আসার কাছাকাছি হয়ে গেছিলো তখন পড়েছিলাম। আমি সায়েন্সের বুক বলতে সেটা আমাকে অতটা কিন্তু এফেক্ট করেনি। মেন হচ্ছে আমি কিন্তু 9-10-এর যেই সায়েন্সের মানে বই বা সহায়িকা বইগুলো, যেটা আমরা বলি সহায়িকা বইগুলো ছিল, সেইগুলো কিন্তু ভালো করে পড়েছিলাম, এবং প্রতিটা চ্যাপ্টারে যতগুলো করে ওয়ান লাইনার কোশ্চেন ছিল বা এমসিকিউ ছিল সবকটা কিন্তু করছিলাম। আমি ওই সময় কিন্তু করেছিলাম, সেটা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, যাই হোক, রসায়ন যেটাই হোক, সবকটাই কিন্তু আমি করেছিলাম। তো সায়েন্সগুলো কিন্তু আমি ওইভাবে প্রথমে ডিটেলসে পড়ে নিয়েছিলাম 9-10, এবং সাথে কিছু কিছু চ্যাপ্টার, যেমন ধরে নিন ইলেকট্রিসিটি প্রচুর কোশ্চেন আসছে, ওয়ার্ক অ্যান্ড এনার্জি এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে কিছু কিছু। তারপরে যেমন লেন্স, এই চ্যাপ্টারগুলো 5 থেকে 6টা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো একটু বেশি আসে পরীক্ষায়, সেই চ্যাপ্টারগুলো কিন্তু 11-এর বই থেকেও কিছুটা দেখে নিয়েছিলাম। অর্থাৎ পুরো ফুল ক্যালকুলেশন করার দরকার নেই 11-এর বইয়ের, কিন্তু 11 বইতে খুব ভালো করে ডিটেলসে দেওয়া আছে। তো সেগুলো দেখে নিয়েছিলাম। আর সাথে সাথে যে টেক্সট বুকে সায়েন্সের এক্সট্রা যে কোশ্চেনগুলো থাকে 25টা বা 10টা করে থাকে, সেইগুলো দেখতাম, সাথে নিচে তার ডিটেলসগুলো পড়তাম। তো এইভাবে করতে করতেই কিন্তু সায়েন্সটা হয়ে গেছিলো। আর মেন বলে রাখি, সায়েন্সের যেই 25টা কোশ্চেন থাকবে, সেই 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে 25টার মধ্যে প্রায় তুমি 5 থেকে 6টা, আরও বেশিও পেতে পারো, সায়েন্সের ম্যাথ থাকবে। তো সায়েন্সের কোশ্চেন নিয়েও যদি তোমার বেশি সমস্যা হয়, ম্যাথগুলো করে নিও। ম্যাথগুলো একদম ইজি থাকে, ওয়ান লাইনার, জাস্ট শুধু সূত্রগুলো মনে রাখলেই কিন্তু ম্যাথগুলো হয়ে যায়, যার ফলে ম্যাথগুলোতে কিন্তু অনেক নাম্বার তোলা যায়, যেটা হয়তো জিকে দিলে হয়তো একটু প্রবলেম হয়ে যাবে। সবচেয়ে বেশি যেটা আমার সমস্যা হতো সেটা বলছি, সেটা হচ্ছে লাইফ সায়েন্স, যেটা আমার একটু সমস্যা হতো, যার জন্য ওই চ্যাপ্টারটা কিন্তু আমি খুব ডিপলি পড়িনি। এটা আমার সমস্যা হতো বলে আমার সেরকম মাথায় আসতো না। একটু ডিপলি কোশ্চেন করলে আমি সেই জায়গা থেকে পারতাম না, যার ফলে আমি কিন্তু ফিজিক্সটা খুব ভালো করে পড়েছিলাম, যাতে আমি জানতাম যে আমার ওই লাইফ সায়েন্সের ওই জায়গাটা উইক আছে, যার জন্য ফিজিক্স থেকে আমি বেশি করে পড়তাম, যাতে এই জায়গার থেকে কোনো কোশ্চেন আসলে আমার যাতে মিস না হয়ে যায়। তো এই মিলিয়ে মিশিয়ে সায়েন্সটা পড়েছিলাম। সায়েন্সটা আবারও বলছি, আমার কাছে এনসিইআরটির বই ছিল না, আমি যেটা পরে জানতে পারি এনসিইআরটির বই দেখি। এনসিইআরটির বই তো অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা যদি প্রিপারেশান নাও তবে সায়েন্সেরটা অবশ্যই আমি যেভাবে পড়েছি 9-10-এর সহায়িকা বই পড়ো, সেটাও ভালো। আর যদি এনসিইআরটির বই বাংলা ভার্সান আছে বই, সেটা যদি জোগাড় করতে পারো সেটা আরও বেস্ট হবে তোমার জন্য। আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এনসিইআরটির বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে সেখান থেকে পিডিএফও দেখতে পারো। তো সেই পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো, ওই বইটা পড়ো, সাথে যেই সহায়িকা বই আছে সেগুলো পড়ো, আর সাথে এমসিকিউ কিছু দিতে থাকো। দিতে 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 তোমার কিন্তু একটু আইডিয়া হয়ে যাবে যে সায়েন্স ব্যাপারটা, তারপরে আস্তে আস্তে কিন্তু তুমি এই ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। তো এই ছিল সায়েন্সের পার্ট। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে প্রতি উইকলি, আমি ডেলি আমার দ্বারা সম্ভব হতো না, তো যার ফলে আমি প্রতি উইকেটটা কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স খাতায় লিখে রাখতাম। তো ইউটিউব চ্যানেলে আমি একটাই হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে করতাম, খাতায় লিখে রাখতাম। কারণ প্রথম আমরা কী করতাম যে
কোশ্চেন কিনতাম, আম, বা অ্যাচিভার্স কিনতাম, বা যাই হোক কারেন্ট অ্যাফেয়ার্স কিনতাম। কিন্তু যখন আমরা বেকার থাকি সেই সময়টায় দাঁড়িয়ে কিন্তু প্রতি মাসে 40 টাকা বা 50 টাকা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স বা এর পেছনে দিতে গেলে তখন গায়ে লাগতো। এটা স্বাভাবিক, এটা তখন খুবই গায়ে লাগতো। বা তখন আহ, নিজের ঠিকঠাক লাগতো না, যাই হোক। তো যার ফলে কিন্তু আমি কিন্তু প্রতি এই উইকটা লিখে রাখতাম। তারপরে যখন উইকেটটা লিখে রাখতে শুরু করলাম তখন কিন্তু নিজের মধ্যে একটা জিনিস চলে আসলো যে লিখে রাখলে দেখছি যখন কেনাগুলো করছিলাম আর লিখে রাখলে যেগুলো পড়ছি, লিখে রাখলে যেগুলো পড়ছিলাম সেগুলো বেশি মনে থাকছে। কারণ আমরা যখন লিখছি তখন একবার করে দেখা হয়ে যাচ্ছে স্ক্রিনের সাথে লিখছি, আর কেনাগুলো তো কিনে এনে ডাইরেক্ট একবার পড়ে নিলে রেখে দিলাম। তো পরে দেখলাম যে লিখে রাখলে অনেক বেশি মনে থাকছে, যার জন্য পরে আমরাও বলতে পারি, কারণ আমার সাথে আরও বন্ধুবান্ধব পড়াশোনা করতো। তো আমরা কিন্তু পরে এটা লিখে রাখতাম, আহ, একটা খাতার মধ্যে নোট করে রাখতাম উইকলি। অর্থাৎ তোমার মাসে 4 বার লিখতে হচ্ছে, খুব বেশি লিখতে হবে সেরকম না, মাসে 4 বার অর্থাৎ 4 দিন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স লিখতে হচ্ছে। তাহলে কিন্তু তোমার নোট তৈরি হয়ে যাচ্ছে এবং কিছু তোমার টাকা হেল্প হয়ে যাচ্ছে, যে টাকাগুলো দিয়ে তুমি হয়তো ভালো বইও কিনতে পারবে, রেফারেন্স কিছু বই কিনতে পারবে। তো এইভাবে প্র্যাকটিসটা করতাম, তোমরাও এইভাবে প্র্যাকটিস করবে সবাই। আশা করি বেশি করে ম্যাথ করো। গ্রুপ ডি পেতে গেলে কিন্তু জিকের একটা বেশি ভ্যালু সেরকম কিন্তু নেই। তো উম, তোমরা কি করবে, ক্যালকুলেশনের উপর বেশি জোর দাও, অর্থাৎ ম্যাথ, জিআই আর সায়েন্স, এই যে বিষয়গুলোর উপর বেশি জোর দাও, তাহলেই কিন্তু গ্রুপ ডি নর্মালি পেয়ে যাবে। কিন্তু গ্রুপ ডি পেতে গেলে এবার অনেকেই আছে যে গ্রুপ ডিতে বলে, যেমন লাস্টবার কলকাতাতে 76-এর মতো কাট অফ গেছিলো ইউআরএ গ্রুপ ডিতে। তো 76 কাট অফ গেছিলো মানে তুমি যদি 70+ মতো পাও তাহলে কিন্তু মোটামুটি কলকাতার জন্য কিন্তু ওইটা নর্মালাইজেশন হয়ে 76-এর ওপর বা 76-এর কাছাকাছি চলে যাবে তোমার নাম্বারটা। তো পাস করে যাবে, মানে যেটা কাট অফ যাচ্ছে তার থেকে তুমি কিন্তু 3-4 নাম্বার কম পেলেও তুমি কিন্তু কাট অফটা ক্লিয়ার করে ফেলবে। তো সেটা নিয়ে কোনো ভয় নেই, সবসময় 80 ধরে পড়াশোনা করবে, যে 80 পেতে হবে, তাহলে কিন্তু তোমার কোনো আর টেনশন থাকবে না। তো প্রিপারেশনটা এইভাবে নাও, ম্যাথ, জিআই আর সায়েন্স। ম্যাথ আর জিআই তো বললাম, দিনে ম্যাক্সিমাম সময় এই দুটোই করো। আর সায়েন্স পড়ো, তাহলে কিন্তু মাত্র এই 4টে জিনিস জিকে, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই কিন্তু তুমি কিন্তু একটা কেন্দ্র সরকারের চাকরি পেয়ে যাবে। আর গ্রুপ ডি বা বর্তমান যেটার নাম গ্রুপ সি বা লেভেল 1, সেই চাকরি কিন্তু তোমরা কিন্তু অন্যরকমভাবে ভেবো না গ্রুপ ডি চাকরি করো, সেরকম কিন্তু নয়। গ্রুপ ডি থেকে কিন্তু ডাইরেক্টলি তুমি জিডিএসি দিয়ে স্টেশন মাস্টার হতে পারো, গ্রুপ ডি থেকে সিনিয়র ক্লার্ক, গ্রুপ ডি থেকে জুনিয়র ক্লার্ক, সব জায়গায় কিন্তু ডাইরেক্টলি যেতে পারবে ডিপার্টমেন্টাল দিয়ে। তাছাড়াও যদি তুমি গ্রুপ ডিতেও থাকো 5-7 বছরের মধ্যে কিন্তু তুমি টেকনিশিয়ান 1, টেকনিশিয়ান 2 কিন্তু হয়ে যাবে। তো এরা গ্রুপ ডির স্যালারিও যথেষ্ট ভালো। তো পড়াশোনা করো ঠিকঠাক, আশা করি তোমাদের গ্রুপ ডিতে সামনে কিন্তু গ্রুপ ডির ফর্ম ফিল আপ আসছে। তো সেই গ্রুপ ডিতে তোমাদের সফলতা আসবে আশা করি। মিনিমাম যদি সবথেকে কমও থাকে, যেহেতু সব সিট কমিয়ে দেওয়া আছে, তবুও আমি একটা আন্দাজে বলে দিচ্ছি যে মিনিমাম যদি কম সিটও হয়, সবচেয়ে কম সিট হয়, তবুও কিন্তু 50,000+ গ্রুপ ডিতে সিট থাকবে। তো এই 50,000+ সিটের মধ্যে কিন্তু অনলি একটা সিট তোমার দরকার। 50,000 কিন্তু একটা হিউজ পরিমাণ। একটা স্টেডিয়ামে যদি দেখো তাহলে কিন্তু 50,000-এর মানে ম্যাক্সিমাম স্টেডিয়ামে কিন্তু 50,000-এর কমই লোক হয়। তো অতগুলো লোকের মধ্যে তোমার কিন্তু একটা লোক হতে হবে। হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বেরোচ্ছে। যারা এখনও ভাবছো পড়াশোনা নিয়ে কী করবো, তারা কিন্তু এই চান্স মিস করো না, তারা অবশ্যই শুরু করে দাও। আশা রাখছি তোমাদের সফলতা আসবে। তো গ্রুপ ডি সম্পর্কে যদি আরও কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা রাখি তোমাদের হেল্প করতে পারবো। তো দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার, ভালো থাকবে।